আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে বলে ইরানের অভিযোগ। জাতিসংঘ সনদের প্রতি সম্মান না দেখিয়ে একতরফা হামলা চালিয়েছে ইসরায়েল, বলেছে রাশিয়া। ময়মনসিংহের ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯ ও আহত ৫ জন। দুর্ঘটনা কবলিত বাসে বিক্ষুব্ধ জনতার আগুন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দোষারোপ। চীন থেকে বোয়িংয়ের স্বল্প ব্যবহৃত এয়ারক্রাফট কিনতে বিমানের উদ্যোগ। রুট বাড়ানোরও পরিকল্পনা জানালেন পর্ষদ চেয়ারম্যান। এবং ড্রয়ের পথে এগোচ্ছে গোল টেস্ট। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১৮৭ রানের লিড। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salar Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে ইরান ইসরায়েল যুদ্ধের খবর। নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। এরই মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেনেভায় বৈঠক হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, সংঘাত এমন এক আগুন সহজেই জ্বালানো যায়, তবে নিয়ন্ত্রণ করা যায় না। বৈঠকে রাশিয়ার দূত বলেন, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি সম্মান না দেখিয়ে ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন। অষ্টম দিনের মতো চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। নতুন করে ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এর আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ১৭ জন আহত হয়েছেন, তার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডম এমন তথ্যই জানিয়েছে। পাল্টা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলা পাল্টা হামলার মধ্যেই পারমাণবিক ইস্যু নিয়ে শুক্রবার রাতে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করে ইরানে যুদ্ধাপরাধ করেছে। এছাড়া একই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে জাতিসংঘ মহাসচিব শান্তি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া ইসরায়েলের সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েল কূটনীতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছেন। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তেহরান, তাবরিজ, ইস্ফাহান, সিরাজ, মাসাদ, কমের পাশাপাশি ছোট ছোট শহরেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে ফিলিস্তিনিদের প্রতিও সংহতি জানান তারা। সুব্রত গাইন, চ্যানেল আই।
ময়মনসিংহে দুটি সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। রাতে জেলার ফুলপুরের কুরিয়ার ব্রিজ এলাকায় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির 5 যাত্রী মারা যান। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর আগে সন্ধ্যায় তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 4টি গ্রাম প্লাবিত হয়েছে। ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধে ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। ভাঙন কবলিত স্থানগুলো মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধিদের পাঠানো তথ্যে সৈয়দ অদিতের রিপোর্ট। ভয়াবহ বন্যার 1 বছর না যেতেই আবারও ভাঙনের কবলে ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বৃহস্পতিবার রাতে মুহুরী নদী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে যায় কয়েকটি গ্রাম। উত্তর বড়াইয়া গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মুরগির খামার। আমার বর্তমানে 3000 মুরগি রেডি ছিল, বর্তমানে একটাও নাই, সব চলে গেছে পানিতে। মুরগি আছে মারা, পানি টানি আছে, আর কিছু নিয়ে গেছে। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িয়ে চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। টেকসই বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের বাড়িঘর পানি উঠে গেছে, আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। আমরা চাই ভালোভাবে একটা বেড়িবাঁধ তৈরি করার জন্য। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িতে পানি উঠছে, পানির ভিতরে আমার বাড়িটা এই অবস্থা পড়ে রয়েছে। প্রত্যেক বছর আমরা এইভাবে কষ্ট করতেছি। সারা রাত রাস্তার উপরে আসছিলাম, খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই। ভাঙন কবলিত এলাকায় বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ সময় পানি চলার পরে বিভিন্ন জায়গায় ভাঙন ঝুঁকি দেখা দেয়। আমরা স্থানীয় জনগণ আমাদের যে সমস্ত ভাঙন রোধ করার টুলস আছে তা দিয়ে আমরা ভাঙন রোধ করার চেষ্টা করি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জ্বালানি খাতে সরকারের এখন আর বকেয়া নেই। বিভিন্ন প্রকল্পের ভৌতিক ব্যয় কমিয়ে বকেয়া শূন্যে নামিয়ে আনার দাবি করেছে সরকার। সরকার বলছে মাত্র 5টি বিভাগের ব্যয় সংকোচন করে বকেয়া পরিশোধ করা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের বিদ্যুৎ জ্বালানি খাত গত 3 বছর ধরে আছে বকেয়া অর্থ পরিশোধের লাগাতার চাপে। এই খাতে গেল সরকারের রেখে যাওয়া বকেয়া বিলের পরিমাণ প্রায় 47,000 কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা 40,000 কোটি টাকা, আর গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর বকেয়া প্রায় 7,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ পেতে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা বিভিন্ন সময়ে সরকারের প্রতিনিধির সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ করেও বকেয়া অর্থ বুঝে পায়নি। বিভিন্ন প্রকল্প থেকে ব্যয় কমানোর নির্দেশ দেয় সরকার। নির্দেশনার পর সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগে ব্যয় সংকোচন করা হয় প্রায় 10,854 কোটি টাকা। সেতু বিভাগে ব্যয় সংকোচন হয় 7,537 কোটি টাকা। এভাবে 5টি বিভাগ থেকেই 46,000 কোটির বেশি টাকা কমিয়ে আনা হয়। রেলপথ মন্ত্রণালয়, তারপরে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, এই যে বিভাগগুলো গত 10 মাসে বিভিন্ন প্রকল্প থেকে এই 5টা বিভাগে আমরা প্রায় 46,308 কোটি টাকা সেভ করা হয়েছে। এই অর্থ ছাড়াই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এই অর্থ দিয়ে মেটানো হয় বকেয়া। আমাদের জ্বালানি খাতে যে দেনাটা আছে এই দেনাটা পরিশোধ করা হয়েছে। হ্যাঁ, যে কারণে এই মুহূর্তে বৈদেশিক জ্বালানি খাতে আমাদের সরকারের দেনার পরিমাণ শূন্য। এটা আমি শুধু আপনাকে 5টা মন্ত্রণালয় ও বিভাগের হিসাব দিলাম। আমরা যদি সবগুলো মন্ত্রণালয়ের হিসাব পাই তাহলে অঙ্কটা আরো অনেক বড় হবে। আবুল কালাম আজাদ বলছেন, বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব সবার। গত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এখন সময় এসেছে নতুন করে গড়ে তোলার। বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে নতুন করে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার পরিবেশ ও সুযোগ এসেছে, তাদের প্রতি সবাই কৃতজ্ঞ। যে দেশটা আমার, এটা অন্য কারো নয়, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামন্ত্রী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার দল মত ভাগাভাগি না করা হয়, দল মত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর কাটাবনে একটি মসজিদে গণফোরামের সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদে মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বলেন, বিএনপি সহ দেশের সব মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে। বলেন, খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন, আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে। আর চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে যতগণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে। আত্মপ্রকাশের 3.5 মাস পর গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে 6ষ্ঠ সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, 2 বারের বেশি দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে না পারার সিদ্ধান্ত হয়েছে। অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চার কথা বললেও তারা স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র বজায় রেখেছে। এক্ষেত্রে এনসিপি আদর্শ হয়ে থাকবে বলে জানান আক্তার হোসেন। তাফহিমুল ইসলামের রিপোর্ট। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির 6ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী রোববার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে এনসিপি। সাধারণ সভায় দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কিভাবে নির্বাচন হবে ও কেন্দ্রীয় কমিটির মেয়াদের পাশাপাশি বেশ কিছু নতুন সিদ্ধান্ত সহ এনসিপির গঠনতন্ত্রের খসড়া অনুমোদন করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বতন্ত্রভাবে নির্বাচিত হবেন। কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2 বারের বেশি সাধারণ সম্পাদক বা 2 বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটি 3 বছর সময় প্রাপ্ত হবেন। 3 বছর সময়ের সর্বশেষ 3 মাস, সেই 3 মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল, পরবর্তী নির্বাচন আয়োজন করতে হবে। দলের নারী সদস্যদের নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যায় করে চূড়ান্ত মিথ্যাচার করা হচ্ছে। এ বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান দলের সদস্য সচিব। নোংরা ভাষায় আক্রমণ, অশ্লীলতা, একই সাথে চূড়ান্ত মিথ্যাচার করা হচ্ছে এবং সমস্ত অপমানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারী সদস্য সহ অন্যান্য রাজনৈতিক দলের নারী সদস্যদের বিরুদ্ধে যেসব কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যেসব নোংরামি করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন স্তরে ব্যবস্থা গ্রহণ করব। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে জুলাই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা ছাড়াও এনসিপি প্রথম কাউন্সিল খুব শীঘ্রই হবে বলে জানান দলের সদস্য সচিব। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
চীন থেকে এয়ারক্রাফট কিনতে চায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুইত চৌধুরী চ্যানেল আইকে বলেছেন, চীনের বিভিন্ন এয়ারলাইন্সে স্বল্প ব্যবহৃত বোয়িং এর ড্রিমলাইনার সিরিজের 6 থেকে 7টি এয়ারক্রাফট কিনতে আগ্রহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চকর মালিথার রিপোর্ট। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে এয়ারক্রাফট আছে 19টি। এর মধ্যে আমেরিকার বোয়িং এর বিভিন্ন সিরিজের এয়ারক্রাফট 14টি আর কানাডার -8 আছে 5টি। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলে বিমানের গন্তব্য এখন 23 রুটে। এয়ারক্রাফটের কারণে বর্তমান রুটে ফ্লাইট বাড়ানো বা নতুন রুট চালু করতে পারছে না বিমান। এর জন্য এয়ারক্রাফট কেনার পরিকল্পনা নিয়ে চ্যানেলের সঙ্গে কথা বলেছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। এয়ারক্রাফট আমাদের এয়ারক্রাফট শর্টেজ, তো এই যেমন চায়নার 2টা কোম্পানি এয়ারক্রাফট বিক্রি করবে, তো আমরা অনেক চেষ্টা করছি। ইভেন চিফ অ্যাডভাইসার সাহেব গেছিলেন সময়, ওনাকে আমরা বলেছিলাম যদি চাইনিজ ফাইন্যান্সিংয়ে, গভর্নমেন্ট ফাইন্যান্সিংয়ে যদি আমাদেরকে দিতে পারে। চাইনিজ যেহেতু বোয়িংয়ে পাওয়া যাচ্ছে, কাজে আমাদের বোয়িংটাই নিতে হবে, আমাদের কোনো অসুবিধা নেই। কেমন পুরনো সেগুলো এয়ারক্রাফটগুলো? এগুলা 8-10 বছরের পুরনো হবে। নতুন এয়ারক্রাফট কিনা খুব ভালো, বাট নতুন এয়ারক্রাফটের যে দাম। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জন্য নতুন এয়ারক্রাফট দিয়ে একটি ফ্লিট প্ল্যান করার পরিকল্পনা বিমানের। কারণ ওরা জাস্ট এখন বলেছে তাদের ইন্টেনশন যে তারা বিক্রি করতে চায়, দে আর আস্কিং ফর বিডস। তো আমরা দরখাস্ত দিয়েছি, তা আমাদেরকে তারা যদি ইনক্লুড করে। বহরে নতুন এয়ারক্রাফট যুক্ত হলে বিমান ব্যবসায়িক দিক দিয়ে আরও লাভবান হবে বলে মনে করেন বিমানের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক। চাইনিজ এই কোম্পানির কাছ থেকেই এয়ারক্রাফট কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রক্রিয়া চলমান, প্রক্রিয়া শেষ হলে এবছরের শেষ নাগাদ 6 থেকে 7টি এয়ারক্রাফট কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চকর মালিথা, চ্যানেল আই, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। বৈচিত্র্যময় ফলের সমাহার নিয়ে রাজধানীতে চলছে জাতীয় ফল মেলা। দেশি ফল প্রদর্শন ও বিভিন্ন ফলের গাছ লাগাতে সচেতনতা বাড়ানোর জন্য 3 দিনের এই মেলার আয়োজন। দর্শনার্থীরা বলছেন, মেলায় পুষ্টিগুণ সমৃদ্ধ অনেক ফল ও ফলের গাছ রয়েছে যেগুলোর সচরাচর দেখা যায় না। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণ, বাহারি ফলের বৈচিত্র্যময় সমাহার। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজক। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলায় 26টি সরকারি ও 49টি বেসরকারি মিলিয়ে 75টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ঘরে বা বাড়িতে যেখানে সুযোগ আছে এই চারাগুলি সংগ্রহ করে যাতে এরা আমাদের যে ফলে আরও সমৃদ্ধ করতে পারে। বিভিন্ন এলাকার যেগুলো হচ্ছে লোকাল ভ্যারাইটিগুলো, সেগুলো হচ্ছে আমরা শিশুদের কাছে প্লাস আমাদের সাধারণ জনগণের কাছে পরিচিত করার জন্য নিয়ে এসছি আর কি। এখানে আমাদের প্রায় 40 ধরনের ফলমূল আছে যেগুলো বিদেশে রপ্তানি হয়। কাঁঠালটা সবচেয়ে বেশি নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়া থেকে আমরা রোধ করতে পারি, সেই দিক থেকে আমরা এই যে বিভিন্ন রকম কাঁঠালের আইটেম আমরা করেছি। মেলায় আম, কাঁঠাল, লিচু, আনারস সহ ঐতিহ্যবাহী ফল যেমন রয়েছে, তেমনি রয়েছে নতুন ফলের জাত। ফলের পাশাপাশি ফলের প্রক্রিয়াজাতকরণ নিয়ে দর্শনার্থীদের অবহিত করছে স্টলগুলো। ভালোই লাগছে, এখানে বিভিন্ন ধরনের ফল আছে, জাম কিনলাম, ড্রাগন ফল কিনলাম, হরেক ধরনের ফল দেখা যাচ্ছে। অনেক ভালো লাগছে, অনেক রকমের ফল ফ্রুট দেখছি। এত ধরনের ফল যে মানে আমাদের দেশে উৎপাদন হচ্ছে, এগুলো খুব ভালো লাগছে। অনেকে ফল কিনছেন, আবার কেউ কেউ শিশুদের এনেছেন দেশি ফল চেনাতে। বাচ্চাদের দেখাতেই বিশেষ করে নিয়ে আসলাম, ওরা তো অনেক ফল চেনে না। আম, কাঁঠাল, ড্রাগন, লেবু আর অনেক কিছু দেখেছি। সবচেয়ে সুন্দর লাগছে কি দেখে? সব থেকে সুন্দর লাগছে আমার সবকিছুই। শনিবার পর্যন্ত মেলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই। দেশীয় ফল গাছের চাষ দেশময় ছড়িয়ে পড়ুক, দেশের ফল রপ্তানি হোক বিশ্বজুড়ে। জাতীয় ফল মেলা 2025 থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস। করেন এবং সাগর থেকে শিখর অভিযানের স্লাইড দেখান। সে সময় ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী,
প্রাণ অ্যাগ্রো লিমিটেডের জিএম মার্কেটিং তোষণ পাল, লায়ন কল্লোল লিমিটেডের বিপণন পরিচালক তন্ময় গুপ্ত দত্ত, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত সহ বিশিষ্টজনেরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 25 ফেব্রুয়ারি 1372 কিলোমিটার হেঁটে ইকরামুল হাসান শাকিল 29 এপ্রিল এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছান। তাশি গ্যালজেন শেরপা গাইডের সাথে এভারেস্ট শিখর আরোহণ করেন 19 মে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার এবং বিরতির পর জানিয়ে ফিরব। গাজায় ইসরায়েলি হামলায় আরো 92 ফিলিস্তিনি নিহত। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মহানগরের 17 নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কের সংস্কার এবং চাকতায় ডাইভারশন খালের ওপরে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সে সময় শহরকে পরিচ্ছন্ন রাখতে খালে নালায় ময়লা না ফেলার চট্টগ্রামবাসীদের আহ্বান জানান তিনি। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সিটি কর্পোরেশনের প্রকৌশলী শফকাত আমিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ এবং অন্যরা। আমরা যেটা মনে করি যে আগে এখানে পানি উঠে যেত, কাজে আমাদের এই যে নালা পরিষ্কার খাল পরিষ্কার করার কারণে এখানে অনেকাংশে এই সমস্যাগুলো লাঘব হয়েছে। আরও পর্যায়ক্রমে আমাদের কাজ অনেক বাকি আছে, কাজগুলো হয়ে গেলে এলাকাবাসী আরও বেশি উপকৃত। ঢাকায় চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। ফোরামের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক এনটিভির চিফ অফ করেসপন্ডেন্ট শফিক শাহিন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। দ্বিবার্ষিক সাধারণ সভায় ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। বাংলাদেশে ক্রমবর্ধমান ডিজিটাল কন্টেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের কাজে স্বীকৃতি দিতে হয়েছে মেরিল প্রেজেন্টস মার্ভেল অফ টুমরো সিজন 4। এ আসরে অ্যাসপায়ারিং এন্টারটেইনমেন্ট, ফ্যাশন ডিজাইনার, ড্যান্স এবং ওয়েল বিইং সহ 27 ক্যাটাগরিতে গুণী কন্টেন্ট নির্মাতাদের সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে এ আয়োজন করা হয়। আয়োজকরা জানান, সারা দেশের ডিজিটাল কন্টেন্টের বিকাশে যেসব শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটর কাজ করেছেন তাদের সম্মাননা জানানো হলো, যা ডিজিটাল ল্যান্ডস্কেপে সক্রিয় তরুণ প্রজন্মের নির্মাতা ও কন্টেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দিয়ামনি ই কমিউনিকেশনের ঈদ পুনর্মিলনী হয়েছে। দিয়ামনি ই কমিউনিকেশনের লোগো উন্মোচন করা হয় এ অনুষ্ঠানে। রাজধানীর মগবাজারে একটি রেস্টুরেন্টে দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের এই আয়োজনের উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী রফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় 92 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ত্রাণের অপেক্ষায় থাকা 16 ফিলিস্তিনি রয়েছে। নেটজারিম করিডোরের কাছে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ নেয়ার জন্য ওই এলাকায় জড়ো হয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত মানুষ। বেশ কিছুদিন ধরেই খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম জলরং। সরকারি অনুদানে নির্মিত ও মানব পাচারের গল্প নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ হক, কায়েস আরজু এবং শহীদুজ্জামান সেলিম। এবার জানাবো কৃষি সংবাদ।
সারা দেশে চলছে জাতীয় ফল মেলা। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় জেলায় চলছে 3 দিনের ফল মেলা। এ পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে এমন জলাবদ্ধতা। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিজেএমসি ও বিটিএমসির কারখানাগুলো চালু করা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থায় সাম্যতার দাবিতে মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়েছে। এ সময় তারা 5টি দাবি তুলে ধরেন। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী 10 দিনের মধ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ না নিলে সড়ক, রেলপথ, সব কারখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার অবস্থান কর্মসূচি দেওয়া হবে। অ্যাড মেকার বাংলাদেশ 2025 প্রতিযোগিতার কর্মশালা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি মিলনায়তনে এই কর্মশালায় অংশ নেন 6 শতাধিক প্রতিযোগী। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রচারণা ও মার্কেটিং কৌশল সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন। অ্যাড মেকার বাংলাদেশ প্রতিযোগিতায় 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের 2000-এর বেশি শিক্ষার্থীর 700টি দল অংশ নিচ্ছে। আবারও একটি বিরতি নিচ্ছি এবং বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজ বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প বাংলাদেশে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। মিয়ানমারে সেনা নির্যাতন, গণহত্যা থেকে বাঁচতে 2017 সালের 25শে অগস্ট থেকে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগে থেকে আরও 4 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। নাগরিকত্ব, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার নিশ্চয়তা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বিশ্ববাসীর সহযোগিতা চায় রোহিঙ্গারা। তবে মিয়ানমারের সামরিক জান্তার নানান অজুহাত এবং রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়েছে। কক্সবাজার থেকে সারওয়ার আজম মানিকের রিপোর্ট। 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। এর আগে থেকে আসা কক্সবাজারের উকিয়া ও টেকনাফের 33টি ক্যাম্প এবং ভাসানচরের আশ্রয়ন প্রকল্প মিলিয়ে বর্তমানে রয়েছে 12 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলসহ রাখাইনের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির দখলে। দুপক্ষের সংঘাতের কারণে রাখাইনে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে। এই আরার মারইয়া মিলিটারি জান্দাই আরার মারইয়া এনুজি আরার মারইয়া আরার দেশ নো আরা জানবাসা বলা আসি আশ্রয় লইয়ে বাংলাদেশে আশ্রয় দিয়ে আরা এ উঠতে যাই বললা বলি স্যার আরা তীর্থাই তোমার না। জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব প্রদান, স্বাধীনভাবে চলাচলের সুযোগ দিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে সোচ্চার রোহিঙ্গারা। রোহিঙ্গা খুলে বেকুন না আর কেন জেবইল্লা কিন্তু আগে যে দিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলায় ফিরে মাহফুজা তুলি দিবে যে হেন্ডিল্লা আইন্দা আনো হরওয়ান যাইবল্লা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক, এটা চান স্থানীয় জনপ্রতিনিধিরা। সবাই যদি সহযোগিতা করে, আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন হোক, সেটি আমরা স্থানীয়রা আমাদের প্রত্যাশা হচ্ছে সেটি। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা জানান, রাখাইনের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। মিয়ানমার 8 বছরে নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। যে শরণার্থী দিবস উপলক্ষে ইউএনএইচসিআর রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। এক রোহিঙ্গা ছেলে একটা রচনা লিখেছে, তার অডিওর বর্ণনা দিয়েছে, ইংরেজি রচনা। লাস্টে সে বলেছে যে মাই হোপ দ্যাট আই উইল বি ব্যাক ইন মাই সুইট হোম।
বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থার প্রতি সহানুভূতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতি বছর 20 জুন পালিত হয় বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গাদের প্রেক্ষাপটে দিবসটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। 48টি দেশের অংশগ্রহণে ফ্রান্সের লুবোর্জে চলছে 55তম ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শো। বিশ্বের নামি দামি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করছে নিজেদের সর্বাধুনিক উদ্ভাবন এবং আগামী দিনের প্রযুক্তির ঝলক। 16 থেকে 22 জুন 7 দিন ব্যাপী এই আয়োজনে দর্শনার্থীর ব্যাপক সমাগম ঘটেছে। ফ্রান্স থেকে এম এ হাশেম জানাচ্ছেন বিস্তারিত। 1909 সাল থেকে উড়োজাহাজ প্রদর্শনী বা এয়ার শো এর আয়োজন করে যাচ্ছে ফ্রান্স। এবারে 2025 সালের প্যারিস এয়ার শোতে 150টি উড়োজাহাজ প্রদর্শনের পাশাপাশি 210টি বিভিন্ন ধরনের প্লেন, আকাশে উড়ার নজরকাড়া প্রদর্শনী দেখানো হচ্ছে। বাণিজ্যিক ও সামরিক বিমান, ড্রোন, মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উদ্ভাবন স্থান পেয়েছে এবারের মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের এই আসরে। চলাচলের জন্য দ্রুতগতির উড়ন্ত ট্যাক্সি এবং চালকবিহীন ড্রোনের মাধ্যমে মালামাল পরিবহনের মতো আকাশযান প্রত্যক্ষ করছেন দর্শনার্থীরা। This is the all-electric Archer Midnight Air Taxi. Heathrow to London or JFK to Manhattan in just 5 to 10 minutes for the same price as an Uber. It's amazing. It's not an easy one. Obviously, it's a lot of work. Obviously, it's really exciting, and it's the realization of a dream childhood. এয়ার শোতে আগত বাণিজ্য প্রদর্শকরা বাংলাদেশের সাথেও ব্যবসায়িক সম্পর্ক করার উপর গুরুত্ব আরোপ করেন। Especially the KUH-1 has 8 kinds of variants. If Bangladesh needs any mission, we can serve the mission helicopter. বাণিজ্যিক প্লেন, যাত্রীবাহী উড়োজাহাজ এবং ফাইটার জেট সহ ভবিষ্যতের উড়োজাহাজগুলো কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় প্যারিসের এই এয়ার শোতে। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। যুক্তরাজ্যের লন্ডনে বাঙালি কমিউনিটিতে অনুষ্ঠিত হয়েছে কোয়েশ্চেন টাইম অনুষ্ঠান। লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশ হাইকমিশনের নানা বিষয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। বাঙালি অধ্যুষিত এলাকার একটি স্থানীয় হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় কমিউনিটি কোশ্চেন টাইম। অতিথি ছিলেন যুক্তরাজ্য লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি ব্রিটিশ বাংলাদেশিদের কাছে এই 5 মাসে তার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। উত্তর দিয়ে বাংলাদেশ সম্পর্কে যে বর্তমানে যে ভুল প্রচারণা চলছে সেটা নিরসনের চেষ্টা করেছি এবং সংসদের বিভিন্ন এমপি তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, তাদের সাথে আমি নিয়মিত সাক্ষাৎ করছি। প্রেস ক্লাবের একজন সদস্য সরকার সম্পর্কে প্রশ্নের উত্তরে প্রেস মিনিস্টার আকবর হোসেন তার জবাবদিহিতা করেন। তার মন্তব্য করেছেন যে অবৈধ সরকার কি বিতর্কিত সরকার। আমার মনে হয় এটা একটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি রেসপন্স দিচ্ছি যে বাংলাদেশে 1,500 মানুষ রাস্তায় গুলি খেয়ে মারা গেছে, 2,500-এর বেশি মানুষ আহত হয়েছে। সেই দেশের মানুষ যে সরকারকে ইনস্টল করেছে তাদেরকে যদি বিতর্কিত সরকার বলা হয়, হয়তো আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আপনার ইউ আর ফ্রি টু এক্সপ্রেস এভরিথিং, কিন্তু বিষয়টা আপনার ভেবে দেখা দরকার। রেমিটেন্স, বাংলাদেশে শাকসবজি আমদানি, পাসপোর্ট সংক্রান্ত, পাওয়ার অ্যাটর্নি, বাংলাদেশ হাইকমিশনের নানা অনিয়মের কথাও তুলে ধরেন প্রশ্নকর্তারা। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার শহীদ মিনারে সবার ওপরে দেশ স্লোগানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দলটি। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের উদ্যোগে গঠিত দলটির সভাপতি হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান। এবার রয়েছে খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে বলে ইরানের অভিযোগ। জাতিসংঘ সনদের প্রতি সম্মান না দেখিয়ে একতরফা হামলা চালিয়েছে ইসরায়েল, বলেছে রাশিয়া।
ময়মনসিংহের ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 9 ও আহত 5 জন। দুর্ঘটনা কবলিত বাসে বিক্ষুব্ধ জনতার আগুন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 4 গ্রাম প্লাবিত। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দোষারোপ। চীন থেকে বোয়িংয়ের স্বল্প ব্যবহৃত এয়ারক্রাফট কিনতে বিমানের উদ্যোগ। রুট বাড়ানোরও পরিকল্পনা জানালেন পর্ষদ চেয়ারম্যান। এবং ড্রয়ের পথে এগোচ্ছে গোল টেস্ট। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 187 রানের লিড। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।